5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় হামলা হয় দেশের বেশিরভাগ থানায়, লুট হয় অস্ত্র ও গোলাবারুদ, কারাগার ভেঙে পালিয়ে যায় জঙ্গি নেতাসহ অনেক অপরাধী। পরবর্তীতে পুলিশ বাহিনী নেতৃত্বে আসে পরিবর্তন। যদিও মনোবল সংকটে কাজে এখনও রয়েছে ধীরগতি, এমন নিষ্ক্রিয়তার সুযোগে দেশব্যাপী চলে মব সন্ত্রাস, হত্যা, ডাকাতি সহ গণছিনতাইয়ের ঘটনা। গত 7 মাসে দেশের বিভিন্ন স্থানে সবচেয়ে বেশি আলোচিত ছিল ডাকাতির ঘটনা। পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ায় প্রথম কয়েক মাসে পাড়া মহল্লায় সাধারণ মানুষ নিজেরাই পাহারা বসায়। মসজিদে মাইকিং করে করা হয় সতর্ক। পরিসংখ্যান বলছে দেশের সামগ্রিক অপরাধ বেড়েছে 6.16%। ডাকাতি, হত্যা, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা সবচেয়ে বেশি। যদিও হত্যা মামলার বৃদ্ধির নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ। পুলিশের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ আমলের 986টি হত্যার ঘটনায় শেখ হাসিনা সরকারের পতনের পর মামলা হয়েছে। এগুলো বাদ দিলে হত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে 10%। তবে দেশব্যাপী কমেছে ধর্ষণ, চুরি ও শিথিল চুরির ঘটনা। দেখা যায় এসব ঘটনা অন্তর্বর্তী সরকারের আগের 7 মাসে অনেক বেশি ছিল। পুলিশ সদর দপ্তর বলছে, আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে দক্ষতার সাথে কাজ করছে। জামিনে থাকা আসামিদের বিষয়েও সতর্ক অবস্থানে তারা। আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য পুলিশের প্রত্যেকটি সদস্য নিবেদিত প্রাণ, তারা আসলে আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি মানুষকে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত করা বা সচেতন করার কাজগুলো আমরা করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা এই কাজগুলো করে যাব। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেকটাই ভেঙে পড়ে। বাড্ডার স্বর্ণ ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই কিংবা মব সন্ত্রাসের মাধ্যমে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ছিল সবচেয়ে বেশি। মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় কিশোর অপরাধ ও জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের এলাকায় আধিপত্য নিয়ে হত্যাকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা ঘটে। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী গত 7 মাসে বিভিন্ন থানায় হত্যা মামলা হয়েছে 534টি। যদিও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কমেছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে নতুন নেতৃত্ব গাইডেন্সটা পাচ্ছি, সেইটা অনুসরণ করে আমরা কিন্তু আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে যাচ্ছি। আমাদের মনোবল যথেষ্ট শক্ত রয়েছে এবং আমরা আমাদের পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছি, পূর্ণাঙ্গ পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পরিসংখ্যান দিয়ে সবসময় অপরাধ পরিস্থিতি মূল্যায়ন করা যায় না। এখন পুলিশের এখানেও হয়ে গেছে একটা উভয় সংকট। তারা কোনো ব্যবস্থা নিতে গিয়ে সেটি আবার এই রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কি ধরনের আলোচনা সমাজের মধ্যে তৈরি করে, এটাও কিন্তু পুলিশকে পরিস্থিতির কারণে ভাবতে হচ্ছে, যে কারণে পরিপূর্ণভাবে আইন প্রয়োগ করতে তাকে কিন্তু সময় লাগছে, অথবা তার বুঝে উঠতে সময় লাগছে। মামলার এজাহারে দুর্বলতা ও তদন্তে গাফলতির কারণে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায়। এই দুটি জায়গায় তদারকি জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। শেরপুর সদরের জঙ্গলদি এলাকায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিবাদী পক্ষের বাড়িঘরের চিত্র এটি। এভাবেই মালামাল লুট করে নিয়ে যাচ্ছে একদল লোক। ফেব্রুয়ারিতে সদরের হরিণধরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে প্রাণ হারায় একজন। ঘটনার পর এলাকা জুড়ে চলে মাসব্যাপী প্রতিশোধের তাণ্ডব। ভেঙে ফেলা হয় 2 শতাধিক ঘর, লুট করা হয় 70টি গরু, 180টি ছাগল, 100টি সেচ পাম্প সহ অসংখ্য মালামাল। কত রঙের মনোহারে ধান দিছিলাম, সব কিছু নিয়ে গেছে, ওরে দিয়ে আমি কইরা খাইলাম বাবারে নিয়ে। 5টা মটর নিয়ে গেছে গা, 5টা কল আছিল, কল নিয়ে গেছে গা। গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছিল সম্পূর্ণ জিনিসপাতি সবকিছু নিয়ে গেছে গা। আমাদের গলা আরো অস্ত্র ধরছিল, আমরা কিছু করতে পারি নাই, আমরা অনেক ভয় পাইছি। শুধু ভাঙচুর আর লুটপাটেই শেষ হচ্ছে না তাণ্ডব, সহিংসতার মাত্রা গড়াচ্ছে অগ্নিসংযোগ পর্যন্ত। শ্রীবর্দীতে মসজিদের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে 2 জন নিহত হলে উত্তেজিত সমর্থকরা জ্বালিয়ে দেয় প্রতিপক্ষের বাড়িঘর। এসব ঘটনায় মামলার আসামি ছাড়াও লুটপাটে নিঃস্ব অনেক নিরীহ মানুষ। কে কারে মারছে তাও আমরা জানি না। আমরা ঘরের ভিতরে বসে আছি, বলে গর্তনে সরবি, নালে কলে খুব দাও দে কোবায় মাইরা থিয়া যাম। কত পা ধরছি, কত হাত ধরছি, আমার বাচ্চার কথাও শুনে নাই, আমার কথাও শুনে নাই। টাকাগুলা ডয়ার ব্যাঙ্গে নিছে। আমার ছেলের পেনশনের কাগজ আছিল, 5 লক্ষ টাকা আছিল, সোনার দেহার আছিল, সব পুনে নিছে। সচেতন নাগরিকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণেই ঘটছে এসব অপরাধ। পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই মিলে এখনই নিয়ন্ত্রণ না করলে সামনে বড় ধরনের বিপদ রাষ্ট্রের জন্য অপেক্ষা করতেছে। লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সুপার। আমরা প্রতিটা ঘটনায় যেখানেই লুটপাট হোক না কেন
আমরা সেগুলো আমলে নিয়েছি, মামলা নিয়েছি এবং তাদের বিরুদ্ধেও আমরা অভিযোগপত্র কোর্টে দাখিল করেছি। পুলিশের তথ্য মতে শেরপুরের 5 থানায় গত 8 মাসে হত্যা মামলা হয়েছে 38টি। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল, সখীপুর ও মির্জাপুরের বনভূমিতে দুর্বৃত্তের দেয়া আগুনে দিনরাত পুড়ছে বৃক্ষরাজি, গুল্মলতা ও প্রাণীরা। ছাই হচ্ছে ঢাকার ফুসফুস খ্যাত মধুপুর গড়ের সংরক্ষিত বন। মির্জাপুর বাসতল রেঞ্জের কটমারা এলাকায় বসতভিটা তৈরি, গাছ বিক্রি ও সংরক্ষিত বন জুড়ে চাষাবাদের এই দৃশ্যই বলে দেয় বন পোড়ানোর নেপথ্যের কারণ। এছাড়া নতুন নতুন প্রকল্প নিয়ে নয়ছয় করার অভিযোগও আছে বন কর্তৃপক্ষের বিরুদ্ধে। দিচ্ছে হচ্ছে আপনার বিট কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যারা, ওনারাই দিচ্ছে। এটা আম পাবলিক দিতে পারবে না, বা এটা গাছ কাটাকাটি বা তাদের অনুমতি ছাড়া বা সরকারি অনুমতি ছাড়া এটা করা যাবে না। টাকা পয়সা লেনদেন না হইলে আমি করলাম না, আমার নামে মামলা হইলো, যে করলো তার নামে মামলা হইলো না। অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চাননি রেঞ্জ কর্মকর্তারা। আমি যেহেতু ট্রেনিং পিরিয়ডে আছি, তো সেক্ষেত্রে আমার বক্তব্য দেওয়ার এখতিয়ার আছে কিনা এটা জেনে নেওয়ার জন্য সুবিধা। বক্তব্য দেওয়া হচ্ছে ডিএফও স্যারকে ডিঙিয়ে আসলে বিটে বসে বক্তব্য দেওয়াটা আমার জন্য হচ্ছে সেনসিটিভ আর কি। আপনার যা ইচ্ছা আপনি তার লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই। আমি তো বললাম আমার কোনো বক্তব্য নাই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শালগজারির এই বন ও বনের জীববৈচিত্র্য হুমকির মুখে থাকলেও সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেই সরকারের। এই বনগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য কিছু দুর্বৃত্ত এই কাজগুলো করে থাকে। এই দুর্বৃত্তায়নের সাথে বন বিভাগের এবং বিভিন্ন বিভাগের লোকজনও জড়িত। সম্মিলিতভাবে আমাদের বন রক্ষার কাজে অবশ্যই আসতে হবে। আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় বন কর্মকর্তার। এগুলোর সাথে আমরা এখন পর্যন্ত আমাদের বনকর্মীদের কোনো যোগ সাজস আমরা দেখিনি, তবে এখনো আমাদের তদন্তাধীন কয়েকটি জায়গা আছে যেগুলো আমরা তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে। যদি আমরা আমাদের বনকর্মীদের সরাসরি যোগ সাজস পাই, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। টাঙ্গাইলে 1,23,876 একর বনভূমির মধ্যে বেদখল 58,774 একর। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ভোর হতেই পটুয়াখালীর মৎস্যবন্দরগুলোতে শুরু হয় এই কর্মযজ্ঞ। সাগর ও নদী থেকে আনা চিংড়ির মাথা ছাড়িয়ে প্রস্তুত করা হয় রপ্তানির জন্য। পরে খুলনা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে পৌঁছে যায় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে। মাথা ছাড়ানোর এই সূক্ষ্ম কাজটি করেন প্রধানত নারীরা। চিংড়ির ধারালো কাটা আর গায়ের লবণাক্ত পানিতে অনেকের হাতের ত্বকে দেখা দেয় ক্ষত, উঠে পড়ে হাত পায়ের চামড়া। এই মাছ ভাঙা মনে করেন 10 টাকা করে কেজি করতে গেলে দেয়। মনে করেন যাতে আছে এখন মাছ ভাঙলে মনে করেন 10 টাকা করে 400 টাকা পায়। প্রায় 2-3 হাজার মহিলা এই মাছ কল্লা কাটে এবং আমরা যারা ব্যবসায়ী আছি আমরা উপকৃত হচ্ছি, আর তাদেরও একটা কর্মসংস্থান হয়েছে। শারীরিকভাবে কষ্টকর হলেও জীবিকার প্রয়োজনে এই শ্রমে যুক্ত তারা। কি করব বাবা, বুড়ো মানুষ হাত নাই, এই হাত কি হয়ে গেছে, ভাঙতে কষ্ট। 2-3 ঘন্টা লাগে 1 কেজি মাছ বাছতে, কেন ওর ভিতরে অনেক জীবাণু থাকে। কর্মীদের প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবার পাশাপাশি ন্যায্য মজুরি নিশ্চিতে পদক্ষেপ নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। তো আমরা আসলে ইতিমধ্যে এই ব্যাপারটা একটু কনসার্ন হয়েছি। তাদেরকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সম্মিলিত হয়ে তাদেরকে পরামর্শ এবং প্রশিক্ষণের একটা ব্যবস্থা করব আমরা খুব দ্রুতই, যার জন্য আমাদের এই রপ্তানিযোগ্য যে চিংড়িটা আছে, চিংড়িটার মানসম্মত চিংড়ি যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি। ব্যবসায়ী সংগঠন এবং এনজিওগুলোর সমন্বিত উদ্যোগে শ্রমিকদের জীবনমান আরও উন্নত করা সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় চিংড়ির আন্তর্জাতিক বাজার দখলে ছিল বাংলাদেশের, কিন্তু বেনামি চিংড়ি আসার পর থেকেই ক্রমেই আন্তর্জাতিক বাজার হাতছাড়া হতে থাকে বাংলাদেশের। বিশ্বের চিংড়ি বাজারে টিকে থাকতে গেল বছর 14টি খামারে ভেনামি প্রজাতির চিংড়ি চাষের অনুমতি দেয় সরকার। এসব খামারে উৎপাদন হয় 40 টনেরও অধিক চিংড়ি। কিন্তু রপ্তানি অনুমোদন না পাওয়ায় এসব চিংড়ি বিক্রি করতে হচ্ছে খুচরা বাজারে। চাষিরা লাভবান হতো যদি বিদেশে এক্সপোর্ট হতো,
তাহলে মাছের দাম আরও বেশি পাওয়া যেত, মূল্য বেশি হতো, যার জন্য বাজারের দাম কম। রপ্তানিমুখী চিংড়ি শিল্পকে রুগ্ন অবস্থা থেকে ফিরিয়ে আনতে পরীক্ষামূলক চাষের অনুমতি দেয় সরকার। হ্যাচারি মালিক দেশ বাংলাকে আমরা অনুমোদন দিয়েছি। গত বছর যেহেতু প্রথম বছর ছিল, তো পোনার কিছু ক্রাইসিসের কারণে আমাদের 27 জনের মধ্যে 14 জন চাষি ভেনামি চিংড়ি চাষ করেছে। তবে মৎস্য পরিদর্শক বলছেন ভিন্ন কথা। প্রতিযোগী যে দেশসমূহ আছে তাদের যে উৎপাদন খরচ, আমাদের উৎপাদন খরচ সেই কম্পিটিশনে কিন্তু টেকা যাচ্ছে না। এই কারণে ভেনামিটা আমার লোকাল বাজারেই যা উৎপাদন হয়েছে গত 2 বছর, এটা আমার লোকাল বাজারে কনজাম্পশন হয়ে গেছে। ইকোলজিক্যাল বা পরিবেশগত দিক যদি চিন্তা করি তাহলে আমি খুবই কনসার্ন, কারণ এখানে ভেনামি চাষ করে বিভিন্ন দেশে তারা এখন পর্যন্ত 22 থেকে 30 রকমের বিভিন্ন ধরনের ডিজিজ পাচ্ছে, কিন্তু এটা খুবই ক্যাটাস্ট্রফিক হবে আমাদের দেশে যদি আনফরচুনেটলি এটা চলে আসে। ভেনামি চিংড়ির আবাসস্থল মধ্য ও দক্ষিণ আমেরিকার পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। সে কারণে এ চিংড়ি চাষ নিয়ে অন্য প্রজাতির মৎস্য ঝুঁকির আশঙ্কার কথা বলছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজের এই শিক্ষক। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রুগ্ন অবস্থায় থাকা চিংড়ি রপ্তানি প্রক্রিয়া কারখানাগুলি এগিয়ে যাবে, এমন প্রত্যাশা এ শিল্পের সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের খানসামা উপজেলার মাটি সবজি চাষের জন্য খুবই উপযোগী। যদিও অতীতে এখানে 2 থেকে 3টির বেশি ফসল উৎপাদন হতো না। জেলার প্রত্যন্ত অঞ্চল হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না, ফলে কৃষিপণ্য উৎপাদনে কৃষকের আগ্রহ ছিল কম। তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে কৃষিতেও এ অঞ্চলে বিপ্লব ঘটেছে। ধানের চেয়ে সবজি চাষেই বেশি আগ্রহ এখানকার কৃষকদের। ধানের থেকে পটলে আমার বেশি হয়, কিন্তু ধানে আমার পড়তা হয় না। ফসলে কিছু পয়সা ভালো মোটামুটি পয়সা পাই, আর ধানের ক্ষেতে কিন্তু পয়সা কম পাওয়া যায়, এজন্য আমরা ধানের ক্ষেতটা কম হয়। করলা, বেগুন, পটল, লাউ, শিম, ঝিঙ্গা, চিচিঙ্গা, শসা ও চালকুমড়া সহ অন্যান্য সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। কৃষকরা বলছেন ধানের চেয়ে সবজি চাষে তারা অধিক লাভবান। ধান সিজনে বছরে 2 বার হয়, আর এগুলো আমরা 12 মাসে আবাদ করে লাভজনক হই। বাংলাদেশে যে কোনো জায়গার চেয়ে এখানে সবজির ভ্যারাইটিগুলো অনেক, যেমন শীত এবং গ্রীষ্ম 2 কালেই এবং বর্ষাকালেও এখানে সবজি উৎপাদন হয়। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা জানান 12 মাসই বিভিন্ন সবজি চাষ করার সুযোগ হওয়ায় উৎপাদন খরচও তুলনামূলক কম। অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক সবজি ফসলটার আবাদ বেশি, কারণ এখানকার কৃষক এবং মাটি, সেই সঙ্গে আবহাওয়া আমাদের কৃষি উৎপাদনের সবজি বিশেষ করে, তো এখানে সবজিটা 12 মাস করতে পারে, সেই সঙ্গে উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম। উপজেলা কৃষি কর্মকর্তা জানান বছরে প্রায় 51,000 মেট্রিক টন সবজি উৎপাদন হয়, যা পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। ডিবিসি নিউজ ডেস্ক।